শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকায় উচ্চ মাধ্যমিকের ফলাফলে মিশ্র চিত্র, বিজ্ঞান ও বাণিজ্যে উন্নতি। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলায় শীর্ষে বাক্সা, সর্বনিম্নে কাছাড়। শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে উচ্চ মাধ্যমিকে মিশ্র ফলাফল, মোবাইল ব্যবহার নিয়ে প্রধান শিক্ষিকার উদ্বেগ। আনিপুর বাজারে সিংলা নদীর ফুটব্রিজ বন্ধ। চাঞ্চল্যকর ঘটনা, টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির দাদা। লিভ ইনের ঝুঁকি, কেউ ছেড়ে গেলেই অপরাধ নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ভোট গণনা 29 এপ্রিল ও 2 মে কাছাড়ে 2 পর্বে প্রশিক্ষক নিয়োগ করল জেলা প্রশাসন। এবং সর্বশেষ খবরটি হলো দুর্নীতি, 11টি স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায় কৃষক মুক্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম রাজ্য শিক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর পরীক্ষায় সামগ্রিকভাবে উত্তীর্ণের হার 91.54%। শাখা ভিত্তিক ফলাফলে দেখা গেছে কলা শাখায় 79.54%, বাণিজ্য শাখায় 81.13% এবং বিজ্ঞান শাখায় 89.79% ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় মোট 3,30,744 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কলা শাখায় 2,47,865 জন, বাণিজ্য শাখায় 19,806 জন এবং বিজ্ঞান শাখায় 61,568 জন পরীক্ষার্থী ছিল। পাশাপাশি বৃত্তিমূলক শাখায় 1,505 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উল্লেখ্য, গত বছর আসাম বোর্ডের এইচএস দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 13 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং 30 এপ্রিল 2025-এ ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তী খবরটি হল উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলা শাখায় জেলা সেরা বাক্সা, বাণিজ্য শাখায় শীর্ষে রয়েছে মাজুলী জেলা এবং দক্ষিণ শালমারা মানকাচর এবং বিজ্ঞান শাখায় তামুলপুর জেলা শীর্ষে রয়েছে। পরবর্তী খবরটি হল শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র উঠে এসেছে। বিভিন্ন শাখায় মাঝারি পাশের হার নথিবদ্ধ হলেও বিজ্ঞান শাখায় তুলনামূলকভাবে দুর্বল ফল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ছাত্রদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পারভিন সুলতানা লস্কর। বিদ্যালয় সূত্রে জানা যায়, কলা শাখায় মোট 63 জন পরীক্ষার্থীর মধ্যে 29 জন প্রথম বিভাগে, 29 জন দ্বিতীয় বিভাগ এবং 8 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এই শাখায় পাশের হার 56.4%। কমার্স শাখায় 17 জনের মধ্যে 7 জন প্রথম, 6 জন দ্বিতীয় এবং 4 জন তৃতীয় বিভাগে পাশ করে পাশের হার দাঁড়িয়েছে 58%। অন্যদিকে বিজ্ঞান শাখায় ফলাফল সবচেয়ে হতাশাজনক। মোট 22 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি, 8 জন দ্বিতীয় এবং 5 জন তৃতীয় বিভাগে পাশ করায় এই শাখায় পাশের হার 47.2% নেমে এসেছে। প্রধান শিক্ষিকা পারভিন সুলতানা লস্কর বলেন, শিক্ষক স্বল্পতার কারণে বাণিজ্য শাখার ছাত্ররা কিছুটা সমস্যায় পড়েছিল, তবুও তারা ভালো চেষ্টা করেছে। পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন। এটি শুধু শিক্ষক বা অভিভাবকের নয়, সকলের যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ছাত্রদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। ছাত্রদের নির্দেশনা মেনে চলা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি, তবেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। ইতিমধ্যে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস শুরু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে ছাত্র অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষিকা। পরবর্তী খবরটি হলো আনিপুর বাজারে সিংলা নদীর উপর নির্মিত ফুটব্রিজের নিচে ওই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই ফুটব্রিজ দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের দুর্লভচূড়াস্থিত রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে জনগণের সুরক্ষার স্বার্থে এই ফুটব্রিজ তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে পথচারীদের চলাচল বন্ধ থাকবে। পরবর্তী খবরটি হল লিভ ইনের ঝুঁকি, কেউ ছেড়ে গেলেই অপরাধ নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিবাহ বন্ধন ছাড়া কোনো মহিলা ও পুরুষ লিভ ইন করেন, তবে সেই একতরবাস সম্পর্ক থেকে কোনো একজনের বেরিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না।
লিভ ইন সম্পর্কে ধর্ষণের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারপতি বিবি নাগারত্ন বললেন, বিয়ের আইনি বাধ্যবাধকতা নেই এমন সম্পর্কের ক্ষেত্রে কিছু সহজাত ঝুঁকিও থাকে। সম্মতিক্রমে গড়ে ওঠা লিভ ইন সম্পর্ক এবং অপরাধমূলক যৌন হেনস্থার মধ্যে পার্থক্য রয়েছে। সম্প্রতি এক মহিলা তার লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নিগ্রহের অভিযোগ এনেছিলেন। মহিলার অভিযোগ ছিল তার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে যান। ওই সম্পর্কে থাকাকালীন একটি সন্তানও হয় তাদের। ওই মহিলার দাবি তিনি শোষিত এবং লাঞ্ছিত হয়েছেন। কিন্তু মামলার শুনানিতে বিচারপতি নাগারত্ন প্রশ্ন তুললেন, এটি একটি লিভ ইন সম্পর্ক। বিয়ের আগেই ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে সন্তান ধারণ করেছিলেন, আর এখন তিনি ধর্ষণের অভিযোগ তুলছেন। বিচারপতির প্রশ্ন, দুই পক্ষের সম্মতিতে হওয়া যৌনতাকে কিভাবে ধর্ষণ হিসেবে গণ্য করা যায়? বিচারপতি নির্দেশনামায় বলেছেন, আজকাল এই ধরনের প্রশ্ন তুললেই সেটাকে ভিকটিম শেমিং বলা হয়। আদালতের পর্যবেক্ষণ, বহু লিভ ইন সম্পর্কে এমন হয়, বছরের পর বছর তারা একসঙ্গে থাকে, তারপর বিচ্ছেদ হলেই মহিলারা পুরুষ সঙ্গীর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু ভুললে চলবে না, এসব কিছুই বিয়ের আগের সম্পর্কের সহজাত ঝুঁকি। তবে এই মামলার আরও একটা দিক আছে। মামলাকারী মহিলা বিধবা। লিভ ইন সম্পর্কে যাওয়ার আগে তিনি জানতেনই না যে তার পুরুষ সঙ্গীর আরও 4 জন স্ত্রী রয়েছেন। এসব জানার পর সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলে, এত কিছু জানার পর কেন ওই পুরুষ সঙ্গীর সঙ্গে সন্তান ধারণের সিদ্ধান্ত নিলেন মহিলা? পরবর্তী খবরটি হল, দুর্নীতি, 11টি স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায় কৃষক মুক্তি। শিক্ষার নামে বাণিজ্যিক লুটতরাজ এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের বিরুদ্ধে এবার সরাসরি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি উঠল হাইলাকান্দিতে। জেলার অবৈধ বেসরকারি স্কুলগুলো অবিলম্বে বন্ধ করা এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত 11টি সরকারি স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেনের নিকট এক স্মারকপত্র প্রদান করে কৃষক মুক্তির সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তির সংগ্রাম সমিতি। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, সাবির আহমেদ বড়বুইয়া, আমির হোসেন মজুমদার এবং ছাত্র মুক্তির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বুইয়া ও মুস্তাফিজুর রহমান লস্কর। কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা অভিযোগ করেন, হাইলাকান্দি জেলার শিক্ষা ব্যবস্থা এক গভীর ষড়যন্ত্র ও অশুভ আচার চলছে। জেলার বিভিন্ন প্রান্তে ইউডাইস, সেবা কোড এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল কোড ছাড়াই অন্তত 35টি বেসরকারি স্কুল কেবল ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই অবৈধ স্কুলগুলোকে সুবিধা পাইয়ে দিতে জেলার 11টি সরকারি স্কুল তাদের নিজস্ব কোড ব্যবহার করতে দিয়ে ট্যাগিং বাণিজ্যে লিপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে মিড ডে মিল, সরকারি সাইকেল এবং নিযুত মইনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপক আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির রহস্য উদ্ঘাটন করতে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের ম্যাজিস্ট্রেট তদন্ত নিশ্চিত করার জন্য অতিরিক্ত জেলা শাসকের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা স্পষ্ট জানান, জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ের কিছু অসাধু চক্রের মদতেই এই অবৈধ কারবার দীর্ঘক্ষণ ধরে চলছে। এর আগে দফায় দফায় স্মারকলিপি দেওয়া সত্ত্বেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। উল্টো নির্দেশিকার নামে কেবল কালক্ষেপণ করা হয়েছে, যার সুযোগ নিয়ে অবৈধ স্কুলগুলো এখনও ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, শিক্ষার নামে এই নোংরা দুর্নীতি আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। একদিকে বেসরকারি স্কুলগুলো সাধারণ অভিভাবকদের পকেট কাটছে, অন্যদিকে সরকারি স্কুলের নাম ভাঙিয়ে সরকারি অনুদান লুট করা হচ্ছে। অবিলম্বে দোষী স্কুল ও কর্মকর্তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে আগামী দিনে জেলা জুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর। পরবর্তী খবরটি হল, চাঞ্চল্যকর ঘটনা, টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির দাদা। উড়িষ্যার কেওঝর জেলায় মানবিকতার এক মর্মান্তিক চিত্র সামনে এসেছে। নিজের মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাত্র 19,300 টাকা তোলার জন্য প্রখর রোদে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটলেন এক ব্যক্তি, তাও আবার বোনের কঙ্কাল কাঁধে নিয়ে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জিতু মুন্ডা, কেওঝর জেলার দিয়ানালি গ্রামের বাসিন্দা। তার বোন কাকরা মুন্ডার অ্যাকাউন্ট ছিল উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের মাল্লিপাশি শাখায়। প্রায় 2 মাস আগে কাকরার মৃত্যু হয়। এর আগেই তার স্বামী ও একমাত্র সন্তানও মারা যান।
ফলে জিতুই ছিলেন তার একমাত্র জীবিত আত্মীয়। জিতু যখন বোনের অ্যাকাউন্টে থেকে 19,300 টাকা তোলার জন্য ব্যাংকে যান, তখন ব্যাংক ম্যানেজার জানিয়ে দেন অ্যাকাউন্টদারিকে উপস্থিত থাকতে হবে অথবা বৈধ উত্তরাধিকারীর কাগজপত্র জমা দিতে হবে। অশিক্ষিত আদিবাসী জিতুর কাছে মৃত্যু সনদ বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো নথি না থাকায় তিনি অসহায়ভাবে ফিরে আসেন। এরপর সোমবার চরম সিদ্ধান্ত নেন জিতু। তিনি গ্রামের শ্মশানে গিয়ে বোনের দেহাবশেষ তুলে আনেন। কাপড়ে মুড়ে কাঁধে নিয়ে তীব্র রোদে প্রায় 3 কিলোমিটার হেঁটে আবার ব্যাংকের সামনে হাজির হন। ব্যাংকে পৌঁছানোর পর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। কেউ চোখের জল সামলাতে পারেনি, আবার কেউ কুবে ফেটে পড়েন। গ্রামবাসী ব্যাংকের বিরুদ্ধে চরম অমানবিকতার অভিযোগ তুলেন। তাদের প্রশ্ন, একজন গরিব মানুষ নিজের টাকায় কি এভাবে পেতে হবে? আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।